গল্প অল্প চ্যানেলের আজকের নিবেদন মানুষ বাঘ। লেখক দীনেন্দ্র কুমার রায়। মনমোহন অর্থাৎ মনু ভাদুড়ির বাবা সেকালের মুন্সেফি আদালতের বাংলা নবিশ উকিল ছিলেন। শুনেছি তিনি দৌড়ো উকিল ছিলেন। দৌড়ো উকিল কী জিনিস তা তোমরা নিশ্চয়ই জানো না, সে বিষয়ে একটু পরে আসছি। কিন্তু এটা সকলেরই জানা, আজকাল বিএল পরীক্ষা পাস করতে না পারলে কেউ বড় আদালতেরই হোক আর মুন্সেফি আদালতেরই হোক, কোনো আদালতেরই উকিল হতে পারে না। কিন্তু সেকালে অনেকে ছাত্রবৃত্তি পরীক্ষায় পাস করে খানকতক আইনের বই ঘেঁটেই উকিল হতে পারত। তারা জজ সাহেবের ওকালতি করার অনুমতি চাইলে জজ সাহেব তাদের কাছে ডেকে দেওয়ানি আইন সম্বন্ধে দু একটা প্রশ্ন জিজ্ঞাসা করতেন। তাদের উত্তর শুনে যদি জজ সাহেব বুঝতেন তারা আইনের বইগুলো পড়েছে, তাহলেই তাদের ওকালতি করার অনুমতি দিতেন। আবার কোনো কোনো জজ তাদের পরীক্ষাও করতেন না, তার দেওয়ানজি অর্থাৎ সেরেস্তাদের ওপর তাদের পরীক্ষার ভার দিয়ে দিতেন। সেরেস্তাদারকে একটু পুজো আচ্চা দিয়ে খুশি করতে পারলেই ব্যাস পাস হয়ে যেত। জজ সাহেব তাদের ওকালতি করার হুকুম দিতেন, আর তারা চাপকানের উপর চোগা পরে মাথায় সামলা এঁটে রোজ মুন্সেফি আদালতে ওকালতি আরম্ভ করত। কিন্তু তারও আগে শুনেছি উকিল হবার জন্য এতটা কষ্ট স্বীকার করতে হতো না। ছাত্রবৃত্তি পরীক্ষায় পাস করে 8-10টা বুড়ো বুড়ো ছেলে জজ সাহেবের কাছে ওকালতির অনুমতি পাওয়ার জন্য দরখাস্ত দিলে জজ তাদের কোনো নির্দিষ্ট দিনে তাদের সকলকে তার সামনে হাজির হওয়ার হুকুম দিতেন। সকলে হাজির হওয়ার পর জজ সাহেব তার এজলাস থেকে বেরিয়ে এসে ঘড়ি হাতে নিয়ে আদালতের অভিনয় বসাতেন। তাদের সকলকে জজের নাজির 50, 60 এমনকি 100 গজ তফাতে সার বেঁধে বেঁধে দাঁড় করিয়ে দিত। তারপর জজ হাতের ঘড়ির দিকে তাকিয়ে 1, 2, 3 বলে হুঙ্কার দেওয়া মাত্র তারা দৌড়তে আরম্ভ করত। তাদের মধ্যে যে কজন 1 মিনিটে জজ সাহেবের চেয়ার ছুঁতে পারত তারাই ওকালতি করার অনুমতি পেত। এই সকল দৌড়িয়ে পাস করা উকিলকে সেকালের দৌড়ো উকিল বলা হতো। ওকালতির প্রথম আমলে জজেরা ওকালতির উমেদারদের ঠিক এইভাবে উকিল করতেন কিনা সে কথা 80-90 বৎসর আগেকার সেই প্রথম সালের ছাত্রবৃত্তির পাস করা কোনো বুড়ো উকিল এখনও বেঁচে থাকলে তাকে জিজ্ঞাসা করে দেখা যেতে পারে। কিন্তু আমার এখনও বেশ মনে পড়ে মনুর বাপ দৌড়ো উকিল নামেই খ্যাতি লাভ করেছিলেন। সে প্রায় 40 বছর আগেকার কথা, আর তার বয়স 50 বৎসরের বেশি নয়। মনু দুর্ভাগ্যক্রমে ছাত্রবৃত্তি পাস করতে পারেনি, আর সে সময় এন্ট্রান্স পাস না করতে পারলে উকিল হওয়ার কোনো উপায় ছিল না। এই জন্যে মনুর বাবা তাকে আমাদের গাঁয়ের এন্ট্রান্স স্কুলে ভর্তি করে দিয়েছিলেন। তার আশা ছিল যদি মনু কোনো রকমে এন্ট্রান্সটা পাস করতে পারে তখন তাকে ধরিয়ে বুঝিয়ে আইনের ধারাগুলো গিলিয়ে ওকালতিটাও পাস করিয়ে দেবেন। তাহলে তার অবর্তমানে মনু তার প্রসারেই দিগ্গজ উকিল হতে পারবে। কিন্তু বুড়ো উকিল ভাদুড়ি সাহেবের এই আশা পূর্ণ হয়নি। আমরা মাইনর পাস করে এন্ট্রান্স স্কুলের 3য় শ্রেণীতে ভর্তি হলাম। মনু তার 3-4 বছর আগে থেকে ওই একই শ্রেণীতে মৌরসি পাঠটা নিয়ে এতই মনোযোগ দিয়ে লেখাপড়া শিখছিল যে একদিনের জন্য ক্লাসের কোনো ছেলেকে তার নিচে নামতে দেয়নি। মনুকে এক ক্লাসে প্রায় 3-4 বছর করে থেকে যেতে হতো। অত বড় ধাড়ি ছেলে আমাদের স্কুলে আর একজনও ছিল না। তার শরীর দেখে মনে হতো একটি ছোটোখাটো হাতি। তার বুদ্ধি ছিল তার শরীরের মতনই মোটা। একদিন জানকী মাস্টার জিজ্ঞাসা করেছিলেন, এই মনু, 4-এর অর্ধেক কত রে? মনু অনেক বুদ্ধি খাটিয়ে বলেছিল, 0 স্যার। উত্তরের সঙ্গে সঙ্গে
জানকী মাস্টারের হাতের বেত ঝপাং করে মনুর মাথায় পড়ল। মনুর জিভ সব সময় আধ ইঞ্চি বাইরে বেরিয়ে থাকত। সে বেতের বাড়ি খেয়ে চোখের জলের বদলে জিভ দিয়ে খানিকটা লালা ঝরিয়ে বলল, মারেন কেন স্যার? 4-এর অর্ধেক শূন্য নয়, দেখিয়ে দিচ্ছি আমি। সে তৎক্ষণাৎ বোর্ডের কাছে গিয়ে খড়ি দিয়ে একটা মস্ত বড় 4 লিখল। তারপর তার নিচের গুটুলিটা বুঝিয়ে দিয়ে বলল, এই দেখুন স্যার, 4-এর অর্ধেক শূন্য। আমার সঙ্গে ইয়ার কি, রাস্কেল কোথাকার! জানকী মাস্টার হুঙ্কার দিয়ে তার মাথায়, পাঁজরে, হাতে, কাঁধে সপাসপ বেতের বাড়ি মারতে আরম্ভ করলেন। তারপর তার কান ধরে বেঞ্চির উপর দাঁড় করিয়ে দিলেন। মনু বেঞ্চির উপর দাঁড়িয়ে নির্বিকার চিত্তে লালা বর্ষণ করতে করতে জানকী মাস্টারকে বক দেখালো। সে যখন লাস্ট ক্লাসে পড়তো সে সময়ের কথা। তারপর বয়সের সঙ্গে সঙ্গে তার দুষ্টু বুদ্ধিও নাকি খুব পেকে উঠেছিল। আরও 3 বছর পরে মনু বাৎসরিক পরীক্ষায় সব বিষয়ে তার সেই 4-এর অর্ধেক পেয়ে সেকেন্ড ক্লাসে প্রমোশন পেয়েছিল। কিন্তু সেই বছর হঠাৎ তার বাবা মারা যাওয়ায় সে মা সরস্বতীর কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি গিয়ে বসল এবং তার বাড়ির যে সমস্ত জমিজমা ছিল সেসব দেখাশোনা করতে লাগলো। আমরা তখন গাঁয়ের স্কুল থেকে এন্ট্রান্স পাস করে কৃষ্ণনগর কলেজে আইন নিয়ে পড়তে এসেছি। কদিনের ছুটিতে বাড়িতে এসেছি। একদিন মনু আমাদের বাড়িতে এসে বলল, আমাদের গাঁয়ে বড্ড বাঘের দৌরাত্ম্য হয়েছে। বাবুরা বাঘ ধরবার জন্য জঙ্গলে জাল পেতেছেন। খাঁচায় বাঘ ধরা যদি দেখবি তো আমার সাথে চল। মনুদের গাঁ আমাদের গাঁ থেকে বেদবেড়ে নামক একখানা ছোট গাঁয়ে। মনুর বাপ যে বাসায় থেকে আমাদের গাঁয়ের মুন্সিফি আদালতে ওকালতি করতেন তাঁর সেই বাসা আমাদের বাড়ি থেকে খুব কাছেই ছিল। এই জন্য মনুদের সঙ্গে আমাদের খুবই আত্মীয়তা হয়েছিল। সেই আত্মীয়তার খাতিরেই এই নিমন্ত্রণ। তখনও আমার বয়স খুব কম। বাঁশের খাঁচায় বাঘ ধরা দেখবার লোভ সম্বরণ করতে পারলাম না। তখন আবার কাকা বাড়ির কর্তা, সুতরাং তাঁর অনুমতি নিয়ে তার সঙ্গে নিমন্ত্রণ রক্ষা করতে চললাম। আমরা পাড়া গাঁয়ের ছেলে। আমাদের গাঁয়ে বন জঙ্গলের অভাব নেই। কিন্তু মনুর সঙ্গে বেতবেড়ে গ্রামে গিয়ে দেখি, ও বাবা, গ্রামখানি নামেও যা, কাজেও তা। 2-4 ঘর চাষি গৃহস্থের বাড়ি, তার চারপাশে হাতি তলানো জঙ্গল, আর তার চারিদিকেই শুধু বেতের বন। সেই সকল বনে অসংখ্য বাঘ, সজারু, বুনো শুয়োর সপরিবারে সুখে বাস করে। সকালে, দুপুরে, বিকালে সব সময় বাঘের হালুম হালুম গর্জন শোনা যাবে। আর গৃহস্থের ছাগল, ভেড়া, গরু, বাছুর প্রত্যেক দিন 2-4টে ধরে নিয়ে গিয়ে তারা আহার করে। কিন্তু বাঘের এই উৎপাত মুখ বুজে সহ্য করা ছাড়া গৃহস্থদের আর কোনো উপায় ছিল না। গাঁয়ে না ছিল কোনো শিকারী, আর না ছিল কারো বন্ধু। বেতবেড়ে গ্রামে এক ঘর জমিদার ছিলেন। তাঁদের উপাধি মজুমদার। আমি যেদিন ওই গ্রামেতে যাই তার 2-3 দিন আগে মজুমদারদের এক বিয়েনের 5 সের দুধের একটি গাই মাঠে চড়তে গিয়েছিল। সন্ধ্যের সময় বনের ধারে তাকে বাঘে ধরে। ওই জন্যেই মজুমদার মশাইরা তার পরদিন খুব উৎসাহের সঙ্গে তাড়াতাড়ি বাঁশের খাঁচা তৈরি করে বাঘ ধরবার চেষ্টা করলেন। দুপুরবেলা মনুদের বাড়িতে খাওয়া দাওয়া শেষ করে মনুর সঙ্গে বাঘের খাঁচা দেখতে বেরিয়ে পড়লাম। বেতবনের পাশে একটা বাঁশ ঝাড়, আর ঠিক তার কাছেই একটা তেঁতুল গাছের নিচে বাঘ ধরার জন্য খাঁচাটা পেতে রাখা হয়েছিল। মনু বলল, এই তেঁতুল গাছের হাত 2 তফাতে জঙ্গলে ঢাকা একটা পচা পুকুর আছে। পুকুরে জল অল্পই আছে। শিকার করতে বেরিয়ে বাঘ সেই পুকুরে জল খেতে নামে। এই তেঁতুল তলা দিয়েই তার পথ। বাঘ এইখান দিয়ে চলাফেরা করে বলে বাবুরা খাঁচাটা এইখানেই পেতে রেখেছে।
আজ হোক কাল হোক ছাগলের লোভে একটা না একটা বাঘ নিশ্চয়ই খাঁচার মধ্যে ঢুকবে। দেখলাম একটা কালো নধর পাঁঠা খাঁচার এক কোণে একটা ছোট্ট কুঠুরির মধ্যে আড়ষ্টভাবে দাঁড়িয়ে ব্যা ব্যা করে ডাকছে। সেই গাঁয়ের কোনো লোক বাঘের খাঁচা কখনো দেখেনি বলে অনেকেই সেই অদ্ভুত জিনিসটা দেখতে এসেছিল। মনু অনেকক্ষণ আমার পাশে দাঁড়িয়ে সেই খাঁচা এবং তার ভেতরকার সেই ভয়ার্ত পাঁঠাটা দেখতে লাগলো। কয়েক সেকেন্ডের মধ্যেই তার মাথায় দুষ্টুমির বুদ্ধি গজিয়ে উঠল। সে হেসে বলল, এই খাঁচায় আজই সন্ধ্যের সময় বাঘ ধরা পড়বে, কিন্তু সে বাঘের লেজও নেই আর তার পাও চারটি নয়। আমি বললাম, বারে বা, বাঘের লেজও নেই আবার চতুষ্পদ নয়, তাহলে সে কীরকম বাঘ মনুদা? মনু বলল, মানুষ বাঘ। আমি বললাম, আমায় নিয়ে এলে খাঁচায় বাঘ ধরা হবে তাই দেখতে, আর এখন বলছো মানুষ বাঘ? মানুষ বাঘ আবার কীরকম জানোয়ার মনুদা? মনু বলল, আরে বাঘ তো সবাই দেখেছে, লোকে মানুষ বাঘের নামই শুধুমাত্র শুনে আসছে, তা চোখে দেখেছে কজন? চক্ষু সফল হবে রে ভায়া, চক্ষু সফল হবে, দর্শনে ধন্য হয়ে যাবে। কিন্তু আমি যা করব তা তুমি শুধু দেখেই যাবে। যদি গুমর ফাঁক করো তবে তোমাকে বাঘের মুখে ফেলে রেখে চলে যাব। আমি মনু ঠাকুর যে কি চিজ তা রজনী সরকারের বাপ সেই শেয়াল মুক্তার জানে। আমি বললাম, না, আমি তোমার গুমর ফাঁক করতে চাইনে, কিন্তু নেমন্তন্ন করে নিয়ে এসে বাঘের মুখে রেখে যাবে কি বলছো? কি ভয়ঙ্কর বিশ্বাসঘাতক তুমি মনুদা। মনু বলল, গুমর ফাঁক করলে তোমার যে বিশ্বাসঘাতকতা করা হবে, ইট মারলে পাটকেল তো খেতেই হবে ভায়া। মনুর কথায় আমার শিক্ষা বেড়ে উঠল। সে আর বেশি কিছু না বলে আমাকে সঙ্গে নিয়ে সেই গাঁয়ের এক মুড়োয় উপস্থিত হলো। শুনলাম সেই পাড়াটার নাম নাকি তাঁতি পাড়া, আর আমরা যে বাড়িতে প্রবেশ করলাম সে এক বাগদির আখড়া। এই বাবাজিটির নাম গোকুলচাঁদ মাহান্ত। গোকুলচাঁদ আখড়াধারী বৈষ্ণব, কিন্তু শেক্সপিয়রের সেই সুদখোর ইহুদি সাইলকের দাদা। তার নাকি আবার 50 বিঘে চাষাবাদের জমি। তার সুদি কারবারও এখন খুব তোড়ে চলছে। দায়ে পড়ে যে একবার তার কাছে ধার নিয়েছে তার আর উদ্ধার নেই। তার সুদের হার টাকায় 4 পয়সা, আর সুদ 1 মাস বাকি পড়ে গেলেই সেটা নাকি আসলের সমান হয়ে যায়। অনেক দাসীবাদী বিধবা স্ত্রীলোক তাদের টাকা কড়ি গয়নাপত্র সব বাবাজির কাছে গচ্ছিত রেখেছিল। বাবাজি সে সমস্ত কিছুই হজম করে ফেলেছে। মোচ্ছব ও মালসা দেবার নাম করে এই মাহান্তজি কত ভক্তের টাকা যে নিজের ভোগে লাগিয়েছে তার কোনো সংখ্যা হয় না। মাহান্ত বাবাজির আখড়ায় 5টা ধানের গোলা ধানে বোঝাই করা আছে। এই বাবাজির অর্থাৎ গোকুলচাঁদ মাহান্তর আখড়ায় ঢুকে মনু বলল, ওরে গৌরে, বলি গোকুলদা আখড়ায় আছে নাকি তাগাদা টাকাদাই বেরিয়েছে? গৌরে অর্থাৎ গৌরদাস গোকুলচাঁদ মাহান্তর একটি চেলা। মাহান্তর গরুর জাবনার জন্য তখন সে বিচালি কাটছিল। গৌর বলল, মাহান্ত ঘরে বসে পুঁটি পড়ছে, আপনারা ঘরের মধ্যে যান। মনু আমাকে সঙ্গে নিয়ে একখানা 8 চালা ঘরে ঢুকল। সেই ঘরের মধ্যে এক দড়ির খাটিয়ায় প্রকাণ্ড ভুঁড়িওয়ালা এক বাবাজিকে দেখলাম। বাবাজির মুখ গোলাকার তেলো হাঁড়ির মতো, নাকে লম্বা তিলক, 2 বাহুতেও গঙ্গামাটির ছাপ, মাথাটা ন্যাড়া, মাথায় একগোছা টিকি রয়েছে, গলায় 3 কাঠি তুলসী কাঠির মালা, পরনে হাঁটু পর্যন্ত লম্বা গেরুয়া রঙের ধুতি। মাহান্তজির পরনে ছিল বলেই তার নাম নাকি বহির্বাস। মাহান্তজি তখন ভাগবত গ্রন্থ পাঠ করছিল।
মাহান্তজি মনুকে দেখে ভাগবত বন্ধ করে বলল, আরে এসো এসো ভায়া, কি সৌভাগ্য আমার! আখড়ায় আজ বেরাম্মনের পদধূলি পড়ল। তা কি মনে করে? বসো ভাই বসো, ওই জল চৌকিখানা টেনে নিয়ে তোমরা বসো। বাবাজি বাঁকা দৃষ্টিতে আমার মুখের দিকে চাইল। আমি টাকা কড়ি ধার চাইতে এসেছি কিনা ঠিক ঠাহর করতে পারল না। মনু এবং আমি ওই জল চৌকিখানা টেনে নিয়ে দুজনে ঘেঁষাঘেঁষি করে বসলাম। তারপর মনু মুখ গম্ভীর করে বলল, কি জন্যে দেখা করতে এসেছি জানতে চাচ্ছ মহন্ত দাদা? তা দুঃখের কথা কি আর বলবো বলো। তুমি তো জানো পরম বৈষ্ণবের বংশে আমার জন্ম, আর তুমি হচ্ছ মহান্ত মানুষ। জীব হিংসা, জীব হত্যা, এ তোমার আমার দুজনারই দেখা তো দূরের কথা, এই কানে শোনাও তো মহাপাপ। আজ যে এ গাঁয়ে শ্রীকৃষ্ণের জীব হত্যা হতে বসেছে, তা কি শোনোনি তুমি? বাবাজি মহা বিস্ময়ে দুই চোখ কপালে তুলে বলল, বলো কি, জীব হত্যে আমাদের এই বেতবেড়ে গ্রামে? আমি তো কিছু জানি না, এই সব কথা খুলে বলো ভায়া। মনু দুঃখে অভিভূত হয়ে প্রায় কাঁদো কাঁদো স্বরে বলল, এই মজুমদাররা বাঘ ধরবার জন্যে পুকুরের ধারে তেঁতুলতলায় একটা খাঁচা পেতেছে, তা তুমি শোনোনি? বাবাজি বলল, হ্যাঁ গৌর সকালে বলছিল বটে, তা খাঁচা পেতেছে তাতে দোষটা কিসের? মনু বলল, দোষ হয়েছে বই কি, দোষ না হলে কি আমি তোমার কাছে আসি? সেই খাঁচার মধ্যে একটা কৃষ্ণবর্ণ নধর পাঁঠা পুরে রেখেছে জানো। বাঘ যদি খাঁচায় ঢোকে তবে তো শ্রীকৃষ্ণের সেই জীবটিকে সেবা করবে। তুমি বলবে বাঘ তো রোজই ওসব ছাগল গরু ভেড়া মারছে, পাঁটাতে আর দোষ হয়েছে কি? সেভাবে মারা এক, আর শ্রীকৃষ্ণের জীবকে খাঁচায় পুরে বাঘ দিয়ে খাওয়ানো আর এক। এ মহাপাপ। এ কুকর্মে আমাদের সকলকে, তোমাকে এমনকি আমাকেও পাপের ভাগী হতে হবে। তাই তোমার সঙ্গে পরামর্শ করতে আসা, যদি এই জীব হত্যাটা বন্ধ করবার জন্য কোনো উপায় হয়। বাবাজি টিকি নেড়ে বলল, অবলা নিরীহ কৃষ্ণের জীবকে বাঘের মুখে তুলে দেওয়া মহা পাপের কাজ বই কি। এই দেখো ভায়া, এই মজুমদার গোষ্ঠীটাই না মহা অধার্মিক। ওরা নাকি লুকিয়ে লুকিয়ে মুরগি খায়। আমি মাহান্ত মানুষ, কারো কোনো অনিষ্ট করি না। আমার 5 বিঘা জমি ওরা ফাঁকি দিয়ে কিভাবে আত্মসাৎ করলো তা তো তুমি জানো। উচ্ছন্নে যাবে, উচ্ছন্নে যাবে। বলি বামুন বৈষ্ণবের সাপ লাগবে না? তা সে কথা থাক, বলছি গ্রামে এই যে জীব হত্যের পাপ হতে বসেছে, তা এতে বাধা দেওয়ার উপায় কি? মনু বলল, এই তুমি যদি দাদা উপায় করো তবেই উপায় বের করা যায়। মজুমদারদের না হয় সামান্য বিষয় সম্পত্তি আছে, কিন্তু গাঁয়ে মানুষ বলতে যদি কেউ থাকে সে তুমি। জীব হত্যাটা তোমাকেই বন্ধ করতে হবে দাদা। বাবাজি বলল, আমি আমি কি করে এসব বন্ধ করি বলো তো? আমি অনুরোধ করতে গেলে ওরা কি শুনবে? আমার নাম পর্যন্ত মজুমদাররা সহ্য করতে পারে না। তা কি ওদের ছেলে, কি ওদের বুড়ো। ওদের ঝি ক্ষান্তমণি মোচ্ছব দেওয়ার জন্য সেবার গোটা 30 টাকা দিয়েছিল আমাকে। তা শুনে ওদের সে কি রাগ, মেয়েটাকে বাড়ি থেকেই তাড়িয়ে দিলে। অগত্যা আমি তাকে আমার আখড়ায় আশ্রয় দিলাম। সেই থেকে ওরা আমার বিষম শত্রুর হয়ে দাঁড়িয়েছে। মনু বলল, সেই জন্যই তো ওদের অন্যায় কাজে বাধা দেওয়া তোমারই আগে উচিত। মজুমদারদের অনুরোধ করতে যাবে কেন? তোমার আমার অনুরোধে সেই মুরগিখোর মেলেচ্ছগুলো জীব হত্যে বন্ধ করবে না। কৌশল করে ওদের ওই কুকর্মটা বন্ধ করতে হবে দাদা। বলছি তোমার আমার ফন্দি ফিকিরের কাছে ওরা কি দাঁড়াতে পারে? মাহান্তজি বলল, এই তা বটে, কিন্তু তুমি কি ফন্দি এঁটেছো তা আমি এখনো বুঝে উঠতে পারিনি ভাই। মনু বলল, সে বড় সরেস ফন্দি দাদা। শুনলে তুমি এখনই ভুঁড়িতে হাত বুলিয়ে প্রেমে গদগদ হয়ে বলবে, হরি হে, সবই তোমার ইচ্ছে।
ফন্দিটা এই যে আজ সন্ধ্যের সময় তোমাতে আমাতে বাঘের খাঁচার কাছে গিয়ে পাঁঠাটা কি অবস্থায় আছে তা দেখব। তারপর দুই ভাইয়ে খাঁচা থেকে পাঁঠাটা বের করে নিয়ে চম্পট। মাহান্তজি বলল, কিন্তু শেষ রক্ষে হবে কিভাবে? পাঁঠাটা আমি আঁকড়ায় নিয়ে আসি, আর ওদিকে ওরা চুরির দাবি নিয়ে মজুমদাররা আমার নামে ফৌজদারি মামলা জুড়ে দিক আর কি। না ভাই, আমি তোমার ওইসব ফন্দি ফিকিরের মধ্যে নেই। মনু বলল, আহা, এত ব্যস্ত হচ্ছ কেন? আগে আমার সব কথাগুলো শোনো, আগেই ভয় পেলে চলবে কেন? বলছি পাঁঠাটা আমি সরিয়ে ফেলবো, আর তুমি যে পরিশ্রম করে আমার সঙ্গে যাবে সেই জন্যে আমি সেই পাঁঠার দাম 5 টাকা মালসা ভোগের জন্য তোমাকে দিয়ে দেবো। তা এতে তোমার আপত্তি কি? মালসা ভোগের প্রস্তাবে তক্ষুনি বাবাজি মনুর প্রস্তাবে রাজি হয়ে গেল। তখন মনু আমাকে নিয়ে বাড়ি ফিরে এলো। সন্ধ্যার অন্ধকার গাঢ় হবার আগেই গোকুলচাঁদ মাহান্ত কৌপিন বহির্বাসের ওপর কোমরে একখানা নামাবলী জড়িয়ে তার সেই তিলক কাটা মূর্তিতে মনুদের বাড়িতে গিয়ে হাজির হলো। মনু আমাকে আর বাবাজিকে সঙ্গে নিয়ে সেই তেঁতুলতলায় বাঘের খাঁচার কাছে চলল। তখন সেখানে জনমানবের সাড়া পর্যন্ত ছিল না। বাঘের এখনো বেরোবার সময় হয়নি। পাঁঠাটা খাঁচার মধ্যে দাঁড়িয়ে কাতর স্বরে আর্তনাদ করছিল। পাঁঠার আর্তনাদে বাবাজির চোখে জল চলে এলো। সে এদিক ওদিক তাকিয়ে বলল, তা এখন এই কৃষ্ণের জীবকে উদ্ধার করার উপায় কি? বাবাজি আগে কখনো বাঘের খাঁচা দেখেনি। খাঁচায় কি কৌশলে বাঘ ধরা হয় তা জানা থাকলে সে বুঝতে পারত বাঘ খাঁচায় প্রবেশ করলেও পাঁঠাটাকে সে ধরতে পারবে না, কারণ পাঁঠা থাকে ওই খাঁচার ভেতরেই আর একটা ছোট্ট খাঁচার মধ্যে। সেই শক্ত বেড়া বাঘ ভাঙতে পারবে না। বাঘ খাঁচায় পড়লে পাঁঠাটাকে অন্য দুয়ার খুলে বের করে নেওয়া হয়। কিন্তু মাহান্ত বাবাজি কেবল টাকার সুদ ও মাল পোখেতেই জানত। এ সকল ফন্দি ফিকির তার জানা ছিল না। মনু আগেই তা বুঝতে পেরেছিল। সে বলল, এই দেখো মাহান্ত দাদা, যদি কেউ দেখতে পায় তুমি পাঁঠাটা সঙ্গে নিয়ে যাচ্ছ তাতে তোমার বড় নিন্দে হবে। তার চেয়ে এক কাজ করো, তুমি খাঁচায় ঢুকে আস্তে আস্তে পাঁঠাটা বের করে দাও। আমি আর আমার বন্ধু দুজনের দড়ি ধরে পাঁঠাটাকে নিয়ে চম্পট দিই। তুমিও বেরিয়ে এসে তোমার আঁকড়ার দিকে চম্পট দাও। মালসা ভোগের 5 টাকা 3 দিন পরেই তুমি আমার কাছে পেয়ে যাবে। মাহান্তজি লুব্ধ দৃষ্টিতে সেই কালো নধর শ্রীকৃষ্ণের জীবটির দিকে তাকিয়ে বললে, খুব বড় তো নয়, ওটার দাম কি 5 টাকা হবে? মনু বলল, বৈরেগি মানুষ তুমি, তুমি পাঁঠার দরদামের কি জানো বাপু? আমার কাছে 5 টাকা তুমি পেলেই তো হলো, তা ওটার দাম 5 সিকে হোক না কেন, তাতে তোমার কি? মালসা ভোগের এরকম নিশ্চিত সম্ভাবনা দেখে মাহান্তজি আনন্দে গদগদ হয়ে, প্রভু হে, তোমারই ইচ্ছে বলে সেই বাঘের খাঁচার মধ্যে ঢুকে পড়ল। যখনই মাহান্তজি ওই খাঁচার মধ্যে প্রবেশ করল, তখনই ওই খাঁচার কাঠের দুয়ার দড়াম করে বন্ধ হয়ে গেল। যেখানকার পাঁঠা সেইখানেই দাঁড়িয়ে সে আরো জোরে ব্যা ব্যা করে আর্তনাদ করতে লাগলো। বাবাজি বলল, মনু ভাই, এ আবার কি ফ্যাসাদ? খাঁচার দরজা পড়ে গেল যে, দুয়ারটা খুলে দাও বাছা, আমি ওটাকে নিয়ে বেরিয়ে পড়ি। ও দরজা খোলা কি আর 2-1 জনের সাধ্যি গা? দরজার পাল্লা নিচের বাতার মধ্যে এঁটে বসেছে। তুমি একটু অপেক্ষা করো, আমি লোক ডেকে আনি। বাবাজি কাতরভাবে বলল, এই লোক ডাকবে কি? বলি লোক ডাকবে কি? এই লোক ডাকলে তারা আমায় খাঁচার মধ্যে দেখে কি ভাববে? এই মালসা ভোগে আমার আর দরকার নেই ভাই। এই দরজা খোলো, দরজা খোলো, আমি বেরিয়ে যাই। তুমি আমাকে। বাবাজির কথা শেষ হওয়ার আগেই
মনু ঊর্ধ্বশ্বাসে সেখান থেকে দৌড়ে চম্পট দিল। আমাকে বলল, এই এই শিগগির পালিয়ে এসো, নইলে এখনই তোমাকে বাঘে ধরবে। ঠিক এই সময় কিছু দূরে একটা বাঘ বিকট গর্জন করে উঠল। আমার মনের অবস্থা তখন কীরকম তা বুঝতেই পারছো। আমিও মনুর পেছনে প্রাণপণে দৌড়তে লাগলাম। দূর থেকে শুনতে পেলাম বাবাজি চেঁচাচ্ছে, ওরে বিশ্বাসঘাতক, ওরে ওরে অকাল কুষ্মাণ্ড পাষণ্ড কোথাকার, আমাকে ভুলিয়ে বালিয়ে এনে। মনু এক দৌড়ে মজুমদার বাড়িতে উপস্থিত। সে হাঁপাতে হাঁপাতে বাড়ির কর্তা রামধন মজুমদারকে বলল, দাদা, বড় মজা হয়েছে, খাঁচায় বাঘ পড়েছে, শিগগির চলো, জন কত লোক সঙ্গে করে নিয়ে যেতে হবে। রামধনবাবু বললেন, তুই এ খবর কোথায় পেলি? আর বাঘ যদি খাঁচায় পড়েই থাকে তো খাঁচা ভেঙে তো আর পালাতে পারবে না। সকালে গিয়ে বাঘ সমেত খাঁচাটা গরুর গাড়িতে তুলে নিয়ে এলেই চলবে। মনু ব্যগ্রভাবে বলল, না দাদা, এ সত্যিকারের বাঘ নয়, সেটা মানুষ বাঘ, মানুষ বাঘ। রামধনবাবু সবিস্ময়ে বললেন, সেটা আবার কি জানোয়ার রে মনু, মানুষ বাঘ? সে কথা আর জিজ্ঞাসা করো কেন দাদা, ওই তাঁতিপাড়ার গোকুলচাঁদ মাহান্ত বেটা ঝুলির ভেতর মালা রেখে পাঁটা খাবার জম। খাঁচায় নধর কালো পাঁঠা দেখে তার জিভ দিয়ে যে জল পড়ছিল, তাই সে পাঁঠাটা চুরি করতে এসেছিল। সে তো বাঘের খাঁচা আগে কখনো দেখেনি, তাই বাঘের দুয়োর দিয়ে পাঁঠা আনতে খাঁচায় ঢুকেছিল। সঙ্গে সঙ্গে খাঁচার দুয়োর বন্ধ হয়ে গেছে। আমরা তফাতে দাঁড়িয়ে সব দেখেছি, বড্ড মজা হয়েছে দাদা। লোকজন নিয়ে তুমি এখনই চলো। মাহান্তর এই কাজ! বিশেষত রামধনবাবু ভারী চটেছিলেন ওই বাবাজির ওপর। তিনি তৎক্ষণাৎ ও পাড়ার 20-25 জন লোক জুটিয়ে হ্যারিকেন লণ্ঠন নিয়ে সেই খাঁচার কাছে চললেন। খাঁচায় মানুষ বাঘ পড়েছে শুনে গ্রামের বিস্তর লোক সেই তেঁতুলতলায় দৌড়ে এলো। তারা দেখল ফোঁটা তিলকধারী বাবাজি লজ্জায় নামাবলিতে মুখ ঢেকে খাঁচার মধ্যে বসে আছে। একটা ছোঁড়া খাঁচার মধ্যে হাত পুরে বাবাজির নামাবলিখানা এক টানে বের করে নিল। বাবাজি দুঃখে বেজায় অপমানে কেঁদে উঠে 2 হাত দিয়ে মুখ ঢাকল। তখন রামধনবাবুর আদেশে 16 জন সঙ্গী বেহারা সেই খাঁচা কাঁধে নিয়ে গোটা পাড়ায় ঘুরতে লাগলো। তোরা কে দেখবি আইরে ছুটে, বাঘের খাঁচায় ধরা পড়েছে মানুষ বাঘ, বস টম টম টম, ঝুলির ভেতর মালা রেখে পাঁটা খাবার জম। আর একদল ছেলে খাঁচার গান বলতে বলতে গান ধরলে, তেলো মাখিনে মাছো চাখিনে, ধম্মে দিয়েছি মন, পাঁঠার আসে খাঁচায় বসে যাচ্ছি বৃন্দাবন। সেই দিন থেকেই এই গোকুলচাঁদ মাহান্তর নাম হলো মানুষ বাঘ। গল্পটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই এরকম আরও অনেক গল্প শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।